কথায় আছে শিখেছো কোথায় ঠেকেছি যেথায়, কিন্তু বাংলাদেশ আর শিখলো কোথায়? প্রতিবার বাংলাদেশে বন্যার পর শুরু হয় হাহাকার, তিলে তিলে গড়া ঘর বাড়ি ভিটা, স্বজন হারানোর আত্মচিৎকার। আমি আসছিলাম স্রোতের পাশে, কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপাই ধরছে, চাপাই ধরার পরে আমি উঠছি, উঠে যখন দেখতেছি বাবা চলে গেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি, ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যায় ধরছি, ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারি নাই। প্রতিবার বন্যার পরে কিছুদিন সব জায়গায় আলোচনা সমালোচনা হয়, ফান্ড কালেক্ট করে বিভিন্ন মানুষদেরকে ত্রাণ এবং সাহায্য বা উদ্ধার করে আসতেছে এক একটি দল। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে যে যার মতো করে আপন পথে চলে যায় দেশ, কিন্তু এর মধ্যে শত শত পরিবার ভিটামাটি বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব অসহায় হয়ে যায়। এভাবেই চলছে বছরের পর বছর। তবে কি এর কোনো সমাপ্তি নেই? এই ভিডিও যখন আমি বানাতে বসলাম, অর্থাৎ 28 আগস্ট 2024, তথ্যমতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর মিলিয়ে পানিবন্দী প্রায় 28 লক্ষ মানুষ। 1993 সালের পর, অর্থাৎ 31 বছর পর 21 আগস্ট 2024 রাতের আধারে বাংলাদেশের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই খুলে দেওয়া হয়েছে ভারত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ, যার কারণে আমাদের দেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর জেলাতে দেখা যায় চরমভাবে মানবসৃষ্ট ভয়াবহ এক বন্যা। আর এই ব্যাপারে ভারতের হাইকমিশনার থেকে এক বিবৃতিতে বলা হয়, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে তাদের ত্রিপুরা রাজ্য ভয়াবহ বন্যা শুরু হয়। আর এতে এখন অব্দি 7 জন মারা যাওয়ার খবর জানা যায়, যার কারণে তারা অবৈধভাবে আটকে রাখা সব পানি হুট করে সব ছেড়ে দেয়। যদিও তারা বলতেছে বাংলাদেশে এই ভয়াবহ বন্যার কারণ বাঁধ না, এই ভয়াবহ বন্যার কারণ হচ্ছে সেসব এলাকার অতিবৃষ্টি। কিন্তু আমি বলবো এই বন্যার একমাত্র কারণ বাঁধ না হলেও অনেকগুলো কারণের মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই বাঁধ। যখন পানির দরকার পড়ে তখন রাখে আটকিয়ে, আর যখন প্রয়োজন নেই তখন দেয় ভাসিয়ে। ভারতের পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ, অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে বাংলাদেশ ও সীমান্তের ভিতরে। ভারত আগেই ভারী বৃষ্টিপাতে বিধ্বংসী বন্যার অগ্রিম আভাস পায়। রেকর্ড বৃষ্টিতে পানি বৃদ্ধির কারণে ঘটতে পারে মহা দুর্যোগ। আগে থেকেই ভারত পেয়েছিল এমন পূর্বাভাস, কিন্তু দেশটির কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে দেয়া হয়নি বিশেষ কোনো সতর্কবার্তা। ভারতীয় বিধ্বংসী বন্যার অগ্রিম আভাস পাওয়া সত্ত্বেও বাংলাদেশকে কোনো রকম নোটিশ ছাড়াই আইনের তোয়াক্কা না করে খুলে দেন বাঁধ। তার মানে নিজেরা বাঁচতে প্রতিবেশীকে মারার বাঁধ, আর এটাকেই বলে গাদ্দারি করে যাওয়া। অনেকেই বলতেছেন যে এই বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা রাজ্য ডুবে যেত, তাই তারা বাধ্য হয়ে খুলেছে, না হলে এই বাঁধ অটোই ভেঙে যেত এবং আমাদের আরো বেশি ক্ষতি হতো। তাই ভারতের এখানে কোনো দোষ নেই। চলুন এই কথাটার একটু ফাঁকটা বোঝার চেষ্টা করি। নদী চলবে নদীর মতো, এই যে তারা বাধা দিল কেন শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা এবং প্রস্থতা ঠিক থাকতো। হঠাৎ বেশি পানি আসলেও নদী তা সহ্য করতে পারত, পানি সহজে সমুদ্রে পৌঁছাতো। কিন্তু আপনার বাদ দেওয়ার কারণে বাংলাদেশকে শুষ্ক মৌসুমে পানি শূন্য করে রাখেন, ফলে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গিয়েছে, পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় সর জন্মেছে। এখন বর্ষা আসলেই হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশে সব ডুবিয়ে দেয়। নিজে বাঁচতে একটা প্রাকৃতিক দুর্যোগকে কনভার্ট করে মানব সৃষ্ট দুর্যোগ বানিয়ে সেটার ভয়াবহতার কয়েক গুণ বাড়িয়ে দেওয়া এবং কোনো রকম ওয়ার্নিং ছাড়াই আপনার দেশের বিপদ আপনি আরেক দেশের মানুষদের উপর চাপিয়ে দেওয়াটা ক্রাইম মনে হয় না আপনার? আর ভারত এই ক্রাইমটা ইচ্ছে মতো খামখেয়ালি ভাবে করে আসতেছে বছরের পর বছর। আমি 2-3 বার পল্টায় বাবাকে জাপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। বিশ্বাস করেন আর নাই করেন, আমার বিছানা শুকনো হওয়া সত্ত্বেও রাতে আমি ঠিক মতো ঘুমাতে পারছি না। চোখ বন্ধ করলে দেখি শত শত মানুষের কান্নার আহাজারি আর ভিটামাটির শেষ সম্বল হারানোর আত্মচিৎকার। হ্যাঁ, বন্যার এসব ফুটেজ দেখে আমার খারাপ লাগছে। কিছুদিন পর বন্যা চলে যাবে, পানি কমে যাবে, কিন্তু যেই মানুষগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, ভিটামাটির শেষ সম্বলটুকু হারানো মানুষগুলো কিভাবে ভবিষ্যৎ কাটাবে সেটা আমাদের কাছ অব্দি পৌঁছাবে না। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটাই ভাবতে হবে। বাংলাদেশে মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি, যারা এক হাতে আয় করে অন্য হাতে খরচ করে, যার জন্য বাংলাদেশের বেশিরভাগই মানুষ ফাইন্যান্সিয়ালি স্টেবল না।
তার মধ্যে আবার অনেক বাঙালি আছেন লোক লজ্জার ভয়ে দান করতে পারতেছেন না, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সবার বিকাশ বা নগদেই 10-20 টাকা করে আছে। জাস্ট একটু চিন্তা করেন, 20 টাকা করে যদি 20 লক্ষ মানুষ দেয় তাহলে টাকার পরিমাণ দাঁড়ায় 4 কোটি, আর 10 টাকা করে যদি 10 লক্ষ মানুষ দেয় তাহলে টাকার পরিমাণ হয় 1 কোটি। আর বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ বসবাস করে। 10 টাকা করে যদি 10 কোটি মানুষে দেয় তাহলে 100 কোটি টাকা জমবে, যার ফলে হাজার হাজার পরিবার বাঁচতে পারবে, নতুন করে উঠে দাঁড়াতে পারবে। কে কতটুকু করলো বা কে কতটুকু করবে সেসব চিন্তা বাদ দিয়ে আপনার যতটুকু সামর্থ্য জাস্ট ডু ইট। আমি কতটুকু করেছি বা কে কতটুকু করেছে, কে কোন দল করে, কে কোন ধর্ম করে, সেসব চিন্তা ভাবনা করার সময় এখন না। এখন সময় দলমত নির্বিশেষে ঐক্য হওয়ার। পরিশেষে বলবো, ডক্টর ইউনূস সাহেব একজন শিক্ষিত ও জ্ঞানী মানুষ, যার পরিচর্যায় বাংলাদেশ অনেক দূর অব্দি পৌঁছাবে। কিন্তু এই মানুষটাকে তারা স্থির থাকতে দিচ্ছে না, এই দেশকে তারা গুছাতে দিচ্ছে না। তারা চায় না বাংলাদেশ স্বাধীনভাবে স্বাভাবিক থাকুক, তার জন্য একের পর এক অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু কথায় আছে, মায়ের উপর কোনো ওষুধ নেই আর বয়কটের উপরে কোনো মাইন্ড নেই। কোকা-কোলা কথা মনে আছে, তাই না? হ্যাঁ, আজকে থেকে সবাই সবার জায়গা থেকে শুধু ইন্ডিয়ান পণ্য না, পুরো ইন্ডিয়াকেই বয়কট করুন। তারা দিয়ে পারে না, তারা ধর্ম দিয়ে পারে না, আশা করি তারা পানি দিয়ে পারবে না ইনশাআল্লাহ। এই প্রজন্মকে দাবে রাখা এত সহজ না, ইম্পসিবল। কোন রকম ওয়ার্নিং ছাড়া বাদ খুলে দেওয়া ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদের করা অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার মন্ত্রী বলেন, তারা যদি দেখতে আসে আমি নিজে গাড়ি করে নিয়ে তাদেরকে দেখাবো। কিন্তু গত 40 বছরে এইভাবে ভারতকে কৈফিয়তের মোড়ে দেখা যায়নি। আর ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটা অনেক বড় একটা উন্নতি, অনেক বড় একটা প্রাপ্তি। দর কষাকষি বোঝাপড়া এভাবেই হয়। একতরফা আত্মসমর্পণের ভিত্তিতে যেটা হয় সেটা সম্পর্ক না, দাসত্ব। আর এত বছর আমরা সেটাই দেখে এসছি, কিন্তু সময় এসছে পিঠ না বুক দেখানোর। So be careful.